নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠান তক্ক যুক্তি গপ্প তাতে আরো একবার আপনাদের স্বাগত জানাই। গোটা দেশ জুড়ে এই করোনা ভাইরাসে যুবথুবু গোটা দেশ, আমাদের রাজ্যেও কিন্তু সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিছু অংশের মানুষ চিন্তিত, কিছু অংশের মানুষ সেখানে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, কিছু খামখেয়ালিপনা রয়েছে। এখানে আবার অভিযোগ, পাল্টা অভিযোগ, মাঝখান দিয়ে ঢুকছে রাজনীতিও। তাই আমাদের আজকের যে প্রসঙ্গ আলোচনার, কোভিড নিয়ে কি রাজনীতি চলছে, এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন। শুরুতেই পরিচয় করিয়ে দিই, যদিও আপনাদের পরিচিত মুখ। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক মানিক দেব, আপনাকে স্বাগত জানাই, এবং রয়েছেন প্রবীর চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাই। নমস্কার। আছেন আপনারা। এই নিয়ে আমাদের আজকের এই আলোচনা, অতিথির থেকে শুনবো যে তারা কিভাবে দেখছেন এই গোটা পরিস্থিতি, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা, এই গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা। আপনার থেকেই শুরু করি। এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন, এই কোভিড পরিস্থিতি? রাজ্যে, শুধু রাজ্য কেন বলবো, দেশ এবং সারা বিশ্বের সামনে আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা করোনা সংক্রমণ। সারা বিশ্বে হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সুস্থতার সংখ্যাও চলছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিশ্বে 3 কোটি ছাড়িয়ে গেছে কয়েকদিন আগেই। ভারতবর্ষেও 3.5 লক্ষর উপরে ছাড়িয়েছে। ছোট্ট রাজ্য ত্রিপুরা 37 লক্ষ মানুষ। এখানেও করোনা আক্রান্তের সংখ্যা কাল পর্যন্ত যা দেখা গেছে, আপনারা যেভাবে প্রচার করেছেন, 23,258 জন গতকাল পর্যন্ত। সুস্থ হয়েছেন 16,149 জন। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 250, আজকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 255। এই পরিস্থিতি, মৃত্যুর হার 1.10% গতকালের পরিসংখ্যান অনুযায়ী। সুস্থতার হার 72.17%। আর মৃত্যু গতকাল 250 ছিল, আজকে সেটা 255 হয়েছে। আজকের যে আলোচনা, কোভিড নিয়ে রাজনীতি, এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত। যেভাবে কোভিড নিয়ে সরকার এবং স্বাস্থ্য প্রশাসন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, আমি লক্ষ্য করেছি, রাজ্যের সাধারণ মানুষও লক্ষ্য করছে, যারা সারাদিনই মিডিয়ার সামনেই থাকেন। আজকাল বাইরে বেরোবার সুযোগ কম, যার ফলে আমরা কিন্তু সারাদিনই প্রায় টিভির সামনেই বসে থাকি, সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই। রাজনীতিটা আমাদের বিচারে মুখ্যত শাসক দল, হাসপাতাল প্রশাসন এবং করোনা সংক্রান্ত বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, কথা বলার জন্য, দেখভাল এবং নজরদারি করার জন্য, তাদের কথাবার্তার ফলে, অসংলগ্ন কথাবার্তার ফলে, বেহিসেবি কথাবার্তার ফলে রাজ্যের মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছেন, এতে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এবং রাজনীতিটাও আমাদের বিচারে মূলত তারা এক একদিন এক একভাবে সংবাদ মাধ্যমের কাছে যে তথ্য দিচ্ছেন, তার ফলে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কতগুলো বিশেষ ঘটনা ঘটে গেছে, আমরা এই সমস্ত আলোচনা তো আসব পর্যায়ক্রমে। এই বিশেষ ঘটনাগুলো আরো বেশি রাজনীতি কেন্দ্রিক হয়ে আছে।
যার ফলে করোনাটা মানুষকে আতঙ্ক থেকে বেশি রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। আমি এই বিশেষ ঘটনাগুলো জানবো আপনার থেকে। আমি প্রবীরবাবুর কাছে যাব। উনি সরাসরি যেটা বললেন যে বেহিসেবি কথাবার্তা সরকারের, সেটা অনেকটা আতঙ্ক তৈরি করছে এবং মানুষকে বিভ্রান্ত করতে সেখানে ইন্ধন দিচ্ছে। একদিন পজিটিভ বলছেন, পরদিনই সাংবাদিক মাধ্যমে আবার নেগেটিভ কথাবার্তা বলছেন। নিজেরাই নিজেদের কথাবার্তা কনফিউশন তৈরি হচ্ছে, সাংঘাতিক কনফিউশন এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। মূলত রাজনীতির দিকে ঠেলে দিয়েছে শাসক দল এবং স্বাস্থ্য প্রশাসন, তাদের ব্যর্থতা এই জন্য দায়ী। কি বলবেন? আমি যেটা বলতে চাই আর কি, প্রথমে যে কথাটা বলবো যে আমাদের দেশে একটা পরম্পরা আছে, একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্যটা হচ্ছে, পরম্পরাটা হচ্ছে এই যে দেশ যখনই বিপদাপন্ন হয়েছে, আক্রান্তই বলি, অন্যদিক থেকে বিপদাপন্নই বলি, তখন একটা ইউনিটি ডেভেলপ করেছে। অতীত দিনের এটাই আমাদের অভিজ্ঞতা। অতীতে আমরা দেখেছি অনেক সময়, বিশেষত দিল্লিতে যখন কংগ্রেস দলের গভর্নমেন্ট ছিল, তখন অনেক বিষয়ে দেশ যখনই সংকটের মুখোমুখি হয়েছে, আক্রান্ত হয়েছে, বিপদাপন্ন হয়ে পড়েছে, তখন বিরোধীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সে অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখন থেকে যদি দেখি একাধিকবার উনি বিদেশেও উদ্যোগী হয়ে সরকারের সহযোগিতা নিয়ে বিদেশেও গিয়েছেন ভারতবর্ষের ঐক্য রক্ষা করার প্রশ্নে, ভারতবর্ষকে রক্ষা করার প্রশ্নে। এবার যেটা অতিমারি, কোভিড অতিমারি, যেটা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলছে ক্রমশ, সেটার জন্য পৃথিবীর কোনো দেশ, কোনো মানুষ যেমন প্রস্তুত ছিল না, আমাদের দেশও আমরাও প্রস্তুত ছিলাম না। আচমকাই এটা এসে গেছে। বলা যায় পৃথিবীর অগ্রসরমান যে দেশগুলি, তারাও অপ্রস্তুত হয়ে গিয়েছে। আমরাও কিম্বর্তকিমূল হয়ে পড়েছিলাম যে কি করব কি না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রথম থেকে একটা ঐক্যমতের ভিত্তিতে, সহমতের ভিত্তিতে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, সবসময় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করে আসছে, একের পর এক পদক্ষেপ গ্রহণ করে আসছে। এতে আমরা এমন দাবি করব না বা করিনি যে আমাদের সব পদক্ষেপই সফল বা পদক্ষেপগুলি সবই ব্যর্থ, এমনভাবে বিষয়টা ব্যাখ্যা করা যায় না, এমনভাবে আমরা ব্যাখ্যা করছি না। বিশেষজ্ঞরা যখন যেমন পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শ অনুযায়ী আমরা আন্তরিকতার সাথে দেশের মানুষকে রক্ষা করার প্রশ্নে, দেশকে রক্ষা করার প্রশ্নে, দেশের ঐক্য, সংহতি, ঐতিহ্য, মানুষ, এই সকলকে রক্ষা করার প্রশ্নে আমরা আন্তরিকভাবে আমরা সচেষ্ট ছিলাম, এখনো সচেষ্ট আছি। উনি যেটা বলছেন যে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন থেকে, এটাই বলছে, যেটা কনফিউজ হয়ে যাচ্ছে, একবার এক এক কথা বলছেন, এটাই বলছে, এতে আমি আসছি, এটা বলছি। তো এই ক্ষেত্রে রাজ্য সরকারের আমরা যদি দেখি, রাজ্য সরকারের দিকে যদি তাকাই, রাজ্যে জানুয়ারি মাস থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। অভিজ্ঞতার নিরিখে, বিশেষজ্ঞদের অভিজ্ঞতার নিরিখে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে।
কিন্তু দেশের ক্ষেত্রে যেমন আমরা লক্ষ্য করছি, রাজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, একটা অংশ, ক্ষুদ্র হলেও একটা অংশ আছে যারা নিয়মিতভাবে কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টাগুলি, রাজ্য সরকারের প্রচেষ্টাগুলি, এগুলির ইতিবাচক সমালোচনা না করে নেতিবাচক দিক থেকে বিশ্লেষণ করা, দেখার, সমালোচনা করার একটা প্রচেষ্টা একটা অংশ থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর ফলেই কিন্তু বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। তাদের লক্ষ্যটাই হচ্ছে বিভ্রান্তির সৃষ্টি করে দাও। তাহলে কোভিডকে মোকাবেলা করা এই বিভ্রান্তির মূল কারণ বলছেন? নিশ্চয়ই কোভিড মোকাবেলা করা বড় প্রশ্ন না, এই অতিমারী সিচুয়েশনকে কিভাবে কাটিয়ে আমরা সমৃদ্ধশালী হতে পারি এটা বড় প্রশ্ন না, মানুষ বাঁচলো কি মরল এটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে কে হারলো কে জিতলো। এতে তো হার জিতের তো প্রশ্ন নেই। এই যে কোভিড পরিস্থিতি, এতে একে কেন্দ্র করে তো কে হারলো কে জিতলো এটা তো বড় প্রশ্ন নয়, এর কোনো প্রশ্নই নেই। যদি হার হয় জাতির হার হবে, যদি জিত হয় জাতির জিত হবে, কোনো সরকারের কোনো ব্যক্তির কারণ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কে হারলো কে জিতলো এটা বড় প্রশ্ন হিসাবে দেখানোর চেষ্টা হচ্ছে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলার, আতঙ্কিত করে তোলার, চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আতঙ্কিত করে তোলার। নরক বলা হচ্ছে, চিকিৎসা কেন্দ্রগুলিকে নরক বলা হচ্ছে। এর ফলে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের রাজ্যে দিল্লি থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছিল পর্যবেক্ষণের জন্য। কেন এগুলি হচ্ছে? এতে তারা 3টা কারণ উল্লেখ করেছে, পর্যবেক্ষণ করে 3টা কারণের কথা বলেছে। একটা কারণ কি? একটা কারণ হচ্ছে মাস্ক ব্যবহার যথাযথভাবে আমাদের রাজ্যের মানুষ করছেন না। দ্বিতীয়ত সোশ্যাল ডিস্টেন্স যেভাবে মেনটেন করার কথা সেভাবে মেনটেন হচ্ছে না। তৃতীয় কারণ যেটা বলছে সেটা বলছে হাসপাতাল সম্পর্কে, চিকিৎসা কেন্দ্রগুলি সম্পর্কে ভীতির সঞ্চার করা হচ্ছে। আমি এই জায়গায় আপনার কাছে যাব যে 3টা বিষয়, এক হলো মানুষ মানছেন না, হাসপাতাল সম্পর্কে ভীতি তৈরি করা হচ্ছে, এবং তিনি যেটা বললেন যে একটা অংশ, আমি ধরে নিলাম বিরোধীরাই, তারাই আতঙ্কের কারণটা, কিন্তু তারাই তৈরি করছেন আতঙ্কটা। ওনার যে দ্বিতীয় বক্তব্য যে বিরোধীরা আতঙ্কের প্রধান কারণ তারাই ছড়াচ্ছে, আমি এই বক্তব্যের সঙ্গে একমত নেই। এখন পর্যন্ত যা হয়েছে, আমি কিন্তু মানিকদা, আমি একটু আমি কিন্তু বিরোধীদের বলি, আমি বলছি একটা অংশ, একটা অংশ, আমি ওই অংশটা নিয়ে বলতে চাইছি। এখন পর্যন্ত যা হয়েছে বিভ্রান্তি, সবটাই করেছে শাসক দল। কিভাবে? সবগুলো ঘটনা তো বলা সম্ভব নয়, আমি 2-একটা ঘটনা বলছি। 2জন নির্বাচিত বিধায়ক ভগৎ সিংয়ে গেলেন রোগীদের অবস্থা দেখতে, তারা প্রোটেকশন গিয়ার টিয়ার নিয়েই গেলেন। শাসক দলের 2জন এমএলএ তারা গেলেন, তারা রোগীদের অব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নিলেন এবং সেটা সংবাদ মাধ্যমকে বললেন, এটা খবর হলো। পরের দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 2জনকে শোকজ নোটিশ ইস্যু করলেন, সমস্ত পত্রপত্রিকায় এটা প্রচারিত হলো। শাসক দলের 2জন বিধায়ক, অন্য কেউ নয়। কিন্তু তারপরে 11 তারিখ গভীর রাত্রিবেলা 1টার পর প্রধান হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিল। বাইরে থেকে কেউ গেলেন, একজন গেলেন যিনি সবসময় সমস্ত কাজটা, আমরা পত্রপত্রিকায় যা দেখেছি, লাইন সারাইয়ের কাজ করলেন, অক্সিজেন সাপ্লাই হলো, যেটা ব্যাহত হয়েছিল সেটা চালু হলো। পরের দিন তদন্ত কমিটি গঠিত হলো, একটা পর একটা বিষয় দেখুন, তদন্ত কমিটি গঠিত হলো এবং তার উপর ভিত্তি করে এনসিসি থানায় এফআইআর হলো। আইপিসির 3টে স্পষ্ট ধারা, 120B,
448, 308 আইপিসির 3টে সাংঘাতিক ধারাতে বহিরাগত যারা সেদিন রাত্রি 1টার পর জিবি কোভিড সেন্টারে ঢুকেছিলেন তাদের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ, ষড়যন্ত্র, অন্তর্ঘাত, লাইন অক্সিজেনের সাপ্লাই বন্ধ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি কতগুলো অভিযোগ এনে এফআইআর হলো, তদন্ত কমিটি হলো, সরকার করলেন সব। তদন্ত কমিটির রিপোর্ট থানাতে দেওয়া হলো, এনসিসি থানাতে। থানার নিজের স্বাধীনভাবে কিছু করার নেই। এখানেও আমি নাম বলছি না, কিন্তু জড়িত শাসক দলের 1-2 লোক জড়িত। জিবি কোভিড হসপিটালের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান, তিনি প্রায় অলমোস্ট ডেইলি, প্রতিদিনই তিনি জিবির পরিষেবা এবং রাজ্যের পরিষেবা নিয়ে কথাবার্তা বলছেন। তিনি অভিযোগ করলেন, প্রথম দিন সাংবাদিক সম্মেলন বললেন, এর আগে, ঘটনার আগে, জিবিতে সব ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, পরিষেবা ঠিক আছে, খাবার দাবার ঠিক আছে, ওষুধপত্র সব ঠিক আছে। ঠিক তারপর দিনই তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন, জিবি হাসপাতালের 15% লোক কাজ জানেন না, স্বাস্থ্যকর্মী। 15% লোক কাজ জেনেও করেন না, মানে 30% পরিষেবা তিনি পাচ্ছেন না। এরকম একটা জাতীয় সমস্যা, রাজ্যের সমস্যা। এই সমস্যায় একটা নতুন সরকার এসছে, যে সরকারই আসুক তাদের দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা। 100% ভোট তো তাদের পক্ষে যায়নি, বেশিরভাগ ভোট তাদের পক্ষে গেছে, কিন্তু ভোটে জেতার পর সরকারে যখন তারা বসেছেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যারা আছেন এক্সিস্টিং সিস্টেমে তাদের সবাইকে নিয়ে কাজ করা, সবাইকে কাজে উৎসাহিত করা। যিনি দায়িত্বপ্রাপ্ত রোগী কল্যাণ সমিতির, তিনি বলছেন 15% কর্মী কাজ করে না, 15% আমি এইটুকু পর্যন্ত আমি জানি উনি দুটো অভিযোগ সরাসরি করেন। এর সঙ্গে জড়িত কতগুলো ব্যাপার আছে। এফআইআর হয়েছে, সমস্ত ব্যাপারটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনীতিতে চলে গেল। এটা কে ঠেলে দিল রাজনীতির দিকে? শাসক দল। এমন যারা রোগী কল্যাণ সমিতিতে আছেন তারা এক এক দিন এক এক কথা বলে। এখন যারা পরিষেবা দেবে তাদের বিরুদ্ধে এভাবে যদি ডাইরেক্টলি বলছেন, যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন, ডাস্টবিন, কোন রাজনৈতিক দল জিবি হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলোকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে ওখানে ডাম্পিং স্টেশন করেছেন। যারা কাজ করবে, রাত্রি দিন যারা কাজ করছে 24 ঘন্টা এবং করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে যারা পরিষেবা দিচ্ছে, তাদেরকে যদি আমরা এইভাবে অবহেলা করি, তাদেরকে যদি এইভাবে আমরা তাদের মর্যাদার অবলম্বন করি, এটা কোনো দিক থেকে ঠিক হয়নি। এবং এটাই আমি এই বিষয়ে রাজনীতির দিকে জোর করে ঠেলে দিয়েছে। ওদের ব্যর্থতাকে ঢাকবার জন্য এইভাবে তারা এটাকে বলেছে। আমি এটার উত্তরটা নিচ্ছি, বলুন না। এত মানে কথা তো অনেকে অনেক রকম বলতে পারে, কথার সাথে বাস্তবতার কি মিল আছে? প্রথম কথা হচ্ছে, উনি বলেছেন ভগৎ সিং কোভিড সেন্টারে 2 জন বিধায়ক গিয়েছিলেন। 2 জন বিধায়ক যাওয়া না যাওয়ার প্রশ্ন নয়, যে সরকার যেটা কোয়েরিজ করেছিল, জানতে চেয়েছিল, সেটা হচ্ছে যে কোভিড সেন্টারে যেতে গেলে পর অনুমতি নিতে হয়। অনুমতিবিহীন ভাবে কেউই, সে যেই হোক, কেউই কোভিড সেন্টারে যেতে পারে না। প্রোটেকশন নিতে হয়, অনুমতি নিতে হয়, এগুলি নিতে হয়। কারণ সকলেই জানি এটা সংক্রামিত ব্যাধি, এটা সংক্রমণটা মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায়। ফলে স্বাস্থ্যকর্মী যারা আছে তারা একদিকে যেমন তাদের যেমন ট্রেনিং আছে, 2 হচ্ছে তারা ওয়েল প্রোটেক্টেড, তারাই পারমিসেবল যাওয়ার জন্য, অন্যরা সেইভাবে পারমিসেবল না। সেক্ষেত্রে কোয়েরিজ জানতে চেয়েছিল। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি বলেছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যখন যেই
পরিস্থিতির উদ্ভব হয়েছে জীবিতে, হুম, সেই পরিস্থিতির নিরিখেই যেটা বাস্তব সেটাই উনি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। উনি কোনো কল্পকথা উনি বলেননি, পরিস্থিতিটাই তুলে ধরেছেন। সেখানে এ নিয়ে রাজনীতি করার কোনো প্রশ্নই নেই। আর আমরা তো গোড়া থেকেই বলছি, আমি আজকে আলোচনায়ও বলেছি যে আমাদের রাজ্য সরকার বলুন, কেন্দ্রের সরকারই বলুন, একটা সার্বিক ঐক্যমতের ভিত্তিতে, সহমতের ভিত্তিতে আমরা চলার চেষ্টা করছি। আমাদের স্লোগানটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এখানে কি সবকা সাথ পেয়েছেন? সবকা সাথ অধিকাংশ ক্ষেত্রেই পাচ্ছি। আমরা তো চেষ্টা করছি সবকা সাথ সবাইকে নিয়ে চলার জন্য। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার সর্বদলীয় সভা করেছেন, সেখানে বিরোধীদের মতামত নিয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলির ছোট বড় সব কয়টা রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকেছিলেন, সেখানে মতামত নিয়েছেন। সেদিক থেকে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সেগুলি অনেকগুলি বাস্তবায়িত করেছেন। বিরোধীরা তো মাঝে মাঝে বলছেন যে আপনারা বিশেষজ্ঞর পরামর্শ নেননি। আমি তো বললাম, অনেকে তো অনেক কথা বলতে পারে, কিন্তু কোন কাজ ব্যক্তির রাজনৈতিক ব্যক্তিত্বের যারা সরকার প্রশাসনে আছে তাদের মস্তিষ্ক প্রসূত না। সবটাই হচ্ছে স্ব ক্ষেত্রে যারা এক্সপার্ট তাদের মতামতের ভিত্তিতেই, তাদের মতামতের নিরিখেই যা কিছু সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে, রাইট অর রং, তাদের মতামতের নিরিখেই নেওয়া হয়েছে, তাদেরকে মাধ্যম করেই নেওয়া হয়েছে। এখানে নিজস্ব মস্তিষ্ক প্রসূতির কোনো বিষয় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সহমতের ভিত্তিতে আমরা চলার চেষ্টা করছি। ফ্রন্টলাইনে যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য গোড়া থেকেই, প্রথম থেকেই কি দেশ কি রাজ্যে আমরা সচেষ্ট। ফ্রন্টলাইনের যারা আছে কর্তব্যরত ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী, অন্যান্য চিকিৎসা কর্মী, অন্যান্য স্বাস্থ্যকর্মী, সুইপিং এর সাথে যুক্ত যারা আছে, পুলিশ প্রশাসনের সাথে যুক্ত যারা আছে, সাংবাদিক বন্ধুরা যারা আছে, তাদের যাতে কোন রকম অসুবিধা না হয়, তাদের সুযোগ সুবিধাগুলি দেখার জন্য আমরা কিন্তু আমাদের সরকার আমরা সর্বদাই সচেষ্ট। এই কোভিড পরিস্থিতিতে আমরা সচেষ্ট। উনি সরাসরি যেটা বললেন, ওনারা সচেষ্ট। কিছু কিছু ক্ষেত্রে সেখানে ল্যাপসেশন আছে, ঐক্যমতের কথা বলছেন, একটা অংশ সেখানে তাদের সহযোগিতা করছেন না। একটা কথা আমায় বলুন, জিবি নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেটা কি সরকার পক্ষ তৈরি করেছে? সম্পূর্ণভাবে সরকার দায়ী। আজকে যে সমস্যা নিয়ে আমরা কথা বলছি, এই সমস্যায় কোনো দল সরকারের পাশ থেকে দূরে যেতে পারেন। এটা জাতীয় সমস্যা। আজকে কোভিড মোকাবিলায় আমাদের দল অবশ্যই সরকারের পাশে রয়েছে। আমাদের পক্ষ থেকে যা সহযোগিতা করা দরকার সেটা সরকার যখন যেভাবে চাইবেন সেটা দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বিরোধী রাজনৈতিক দল হিসেবে। এবং অন্যান্য রাজনৈতিক দলের নিশ্চয়ই এই ধরনের অভিমত থাকবে, তাদের বক্তব্যটা তারা বলবে। কিন্তু সম্পূর্ণভাবে কোভিড পরিষেবা চালানোর ব্যর্থতা এক, কোভিড প্রশাসন চালানোর ব্যর্থতা। আজকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দুই দিন আগে সংবাদ সম্মেলনে বসে বলেছেন 175টা রিব্রিদিং অক্সিজেন মাস্ক দেয়া হচ্ছে, 100টা মাল্টিভেন্ট মাস্ক দেওয়া হবে, ব্যবস্থা হচ্ছে, 10টা ভেন্টিলেটর, 4টে আইএলএসএ ভেন্টিলেটর, মানে এতদিন এগুলো ছিল না। আজকে মুখ্যমন্ত্রী কৈলাসহর গিয়ে বলছে এখানে 50 বেডের অক্সিজেন সুবিধাযুক্ত 50টা বেড তৈরি করা হোক,
সমস্ত উত্তর জেলা এবং ঊনকোটি জেলার পরিষেবা গ্রাজুয়ালি আক্রান্তের সংখ্যা বাড়ছে, গ্রাজুয়ালি আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। শুরু হয়েছে তো অনেক আগে থেকে। সঠিক পদক্ষেপ সময় মতো নেওয়া হয়নি, দেরি হয়েছে। আর সরকারি বিবৃতিতে যা বলা হয়েছে, পদক্ষেপ তো নিচ্ছে, পদক্ষেপ অপ্রতুল অপ্রতুল অপ্রতুল। যতটা ভেন্টিলেটর দেওয়ার কথা ততটা তারা দেননি, কম দিয়েছেন, এই জন্য নিয়ে টানাটানি হয়েছে। এই অক্সিজেন মাস্কের সম্পর্কে একই কথা। জীবিতে আপনার নেই, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন খারাপ 7-8-10 দিন ধরে। জীবিতে দুটো মেশিন, একটা কোভিড রোগীদের জন্য ব্যবহার হচ্ছে, আর একটা পুরনো বিল্ডিং এ। আজকে 7-8-10 দিন যাবত একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সেখানে নষ্ট হয়ে আছে। এটা যে তড়িৎ গতিতে এটা সারাই করা উচিত কিংবা রিপ্লেস করা উচিত, এই সমস্ত কাজগুলি হচ্ছেন প্রশাসন, কোভিড প্রশাসন পরিচালনায় ওরা ব্যর্থ এবং কোভিডের পরিষেবা দিতেও তারা ব্যর্থ। আজকে দেখুন কুমারঘাট সেন্টার, তারা একযোগে প্রতিবাদ জানিয়েছে, প্রেসের সামনে প্রতিবাদ জানিয়েছে, সিলিং ফিলিং ভেঙে পড়েছে, খাবার মুখে দেওয়ার মতো নেই। আমবাসাতে এই প্রতিবাদ হয়েছে, কৈলাসহরে যারা পরিষেবা দিচ্ছে কর্মীরা তারা দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। 18-19 জন তারা সাসপেন্ডেড হয়েছেন। 18 কেউ মুখ খুলতে পারছে না। সেই জায়গাতে সদলীয় বিধায়করা এসে দেখে প্রতিবাদ করছেন। এটা কারা করছে? আজকে অন্যান্য বিরোধী দলের কোন এমএলএরা এ প্রতিবাদ জানিয়েছে পত্রপত্রিকাতে যে এখানে এই জিনিস নেই, ওইখানে এই জিনিস নেই, এখানে অক্সিজেন যাচ্ছেন। সব তো সদলীয় বিধায়ক, সদলীয়রাই উনি সরাসরি বারবার বলেছে এটা। আমি তো বলছি দলটা গণতান্ত্রিক দল, বিজেপি গণতান্ত্রিক দল, কারোর কণ্ঠরোধ করে না, বিরোধীদের কণ্ঠরোধ করে না, দলীয় শৃঙ্খলার নামে কারোর টুটি টিপে ধরা হয়। কর্মচারীদের সাসপেন্ড করা হয়েছে। একটু আমারটা শেষ হতে দিন। প্রথম কথা হচ্ছে, আমি আমার আলোচনা শুরুই করেছিলাম যে আমরা অপ্রস্তুত ছিলাম, কিম্বত্ত কিমুর অবস্থা আমাদের সৃষ্টি হয়েছিল যখন কোভিডটা আমাদের উপর নেমে আসছে। পিপি কিট আমাদের দেশে প্রথম অবস্থায় আমাদের পর্যাপ্ত ছিল না, বহির্দেশ থেকে আমদানি করতে হতো। ভেন্টিলেটর পর্যাপ্ত ছিল না, আমদানি করতে হতো। আজকে ক্রমশ আমরা উন্নতি করতে করতে আজকে পিপিই কিট আমরা যেমন আমাদেরটা রেখে, আমাদের যা প্রয়োজন তা রেখে আমরা রপ্তানি করতে পারি। ভেন্টিলেটর আমরা তৈরি করছি। ওষুধ, যে ওষুধই আছে, সব ওষুধ তো আবিষ্কার হয়নি, যে ওষুধই আছে প্রোটেকশন দেওয়ার জন্য কোভিডকে, সে ওষুধ আমাদের দেশের ওষুধ আমেরিকায় চাহিদা আছে। উন্নত দেশ আমেরিকা, সব দিক থেকে উন্নত, আমাদের চেয়ে অনেক অনেক উন্নত দেশ। সে উন্নত দেশ আমাদের দেশের উপর নির্ভরশীল, আমাদের দেশ থেকে আমরা তাদেরকে দিয়েও সহায়তা করেছি, কিন্তু আমাদের যাতে কমতি না পড়ে, আমাদের দেশের মানুষের যাতে প্রয়োজন। জীবিতে এগুলির পিপিই কিট প্রথম দিকে অভাব ছিল, আমাদের ভেন্টিলেটরের অভাব ছিল, এগুলি ছিল, এগুলি অস্বীকার করার লাভ নেই। ক্রমশ আমরা উন্নত করছি, পরিষেবা আরো বাড়ানোর চেষ্টা করছি। কারণ এটা কোথায় গিয়ে থামবে এ তো কেউই বলতে পারছে না, না বলতে পারছে না, আমরা কেউ বলতে পারছি, কোন বিশেষজ্ঞ বলতে পারছে, কেউ বলতে পারছে না। ফলে আমরা এগুলি করার চেষ্টা করছি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সমালোচনা করাটা তো সহজে, আমরা তো বলছি যে আমরা সব কাজ আমরা কি সাফল্যের সঙ্গে করতে পেরেছি, আমরা কি এই দাবি করেছি কখনো? আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এই দাবি করেছে যে সব আমরা যেমন যেমন করা উচিত ছিল সব আমরা করতে সক্ষম হয়েছি? এই দাবি তো করে না। আমরা সচেষ্ট আছি, আন্তরিকভাবে আমরা সচেষ্ট। আমাদের যা সামর্থ্য আছে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে সেই সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে আমরা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা সমস্তটাকেই ঢেলে দিচ্ছি। আচ্ছা, আমার একটা কথা বলুন, বিরোধীরা কি শুধু সমালোচনাটাই করছেন নাকি কোনো ইতিবাচক প্রস্তাবও আপনাদের দিচ্ছেন? বললামই তো, বিরোধীরা সব ক্ষেত্রেই শুধু সমালোচনা করছে, এটা বললে পরে ভুল বলা হবে। আমি বিরোধীদের কথাও বলিনি, আমি বলেছি একাংশ,
একাংশে একটা চক্রী তারা নিয়মিতভাবে সচেষ্ট সরকারের উৎসাহ করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আতঙ্কগ্রস্ত করে তোলার জন্য একটা সচেষ্ট আছে শক্তি। বিরোধীদের থেকে যখনই কোনো পজিটিভ প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করেছি, সরকার সাদরে গ্রহণ করেছে, সরকার বাস্তবায়িত করেছে বিরোধীদের প্রস্তাব, মর্যাদা দিয়েছে বিরোধীদের প্রস্তাবকে, কথাকে মর্যাদা দিয়েছে। আমি বলেছি একাধিক সর্বদলীয় সভা হয়েছে, সেই সভায় ইতিবাচক প্রস্তাবও এসেছে, আমরা তো স্বীকার করছি না। এই জায়গায় উনি যারা বলছেন একদম ক্লিয়ার করে দিচ্ছেন, এক যে ওনারা দাবি করেননি যে সব একাংশ, তারা কারা? তারা বিরোধী দল না সদলীয়? এই জিনিসগুলো একটু পরিষ্কার হওয়া দরকার। এই যে একাংশ যারা সরকারের এই জিনিসগুলোকে যারা মানতে পারছেন না, চক্রী একটা অংশ, তারা কি বিরোধী অপোজিশনের তারা, নাকি তার নিজ দলের? তাদের তো চিহ্নিত না করলে আগামী দিনে এই জিনিসটা হবে। প্রথম কথা চিহ্নিত তো এখানে অন্তর্ঘাত এবং অনুপ্রবেশকারী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে ইঙ্গিত স্পষ্ট। কিন্তু আজকে বিষয়টা শুধু এখানে নেই, রাজ্যের হাইকোর্ট আমাদের সবচাইতে বড় আদালত, সেই আদালতে কেউ জনস্বার্থে মামলা করেননি করোনা কিংবা কোভিড পরিষেবার ব্যর্থতা নিয়ে। ত্রিপুরার কোন নাগরিক হাইকোর্টে মামলা করেননি। অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে হ্যাঁ, হাইকোর্ট এইসব ব্যাপারে জানতে চেয়েছে নিশ্চয়ই পারে এবং ওয়েলকাম করেছেন। হাইকোর্ট সুমোটো কেস নিয়েছে, নিয়ে রাজ্য সরকারের কাছে প্রথম ধাপে 15টা বিষয় জানতে চেয়েছে। রাজ্য সরকার সময় মতো 15টি বিষয়ের উত্তর দিয়েছে। সেই দিনই আবার হাইকোর্ট রাজ্য সরকারের কাছে আরো 14টি নতুন প্রশ্ন লিখেছেন, যে ডিস্ট্রিক্ট লেভেলে কতগুলো টেকনিশিয়ান আছেন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছেন, সারা রাজ্যে কত বেডের সংখ্যা, কন্টেইনমেন্ট জোন কটি আছে এবং অন্যান্য কোভিড সেন্টার, সমস্ত ডিটেলস তারা প্রথম 15টা প্রশ্নের উত্তরে নিশ্চয়ই তারা স্যাটিসফাইড হননি বলে আবার 14টা প্রশ্ন করেছেন। হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। সুমোটো কেস হাইকোর্ট কখন নেয় এবং সেটার শুনানি হবে 28 তারিখে। কোন ব্যক্তি সেখানে কেস করেননি, তারা কেস করেছেন। কেস করে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ পরিস্থিতিটা আজকে ব্যর্থতা আছে বলে তো হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। এটা করতে পারে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে এবং তারা নোটিশ ইস্যু করে। এটা কি আপনি মানছেন যে ব্যর্থতা আছে বলেই জানতে চেয়েছে আপনার কাছে? মোটেই না, কারণ হাইকোর্ট না, আমার হাইকোর্ট শুনানি করেছে। আচ্ছা বলুন। কেন্দ্রীয় দল এসছে 10 দিনের জন্য, 3 সদস্যের কেন্দ্রীয় দল, তারা সবগুলো ডিস্ট্রিক্টে তারা ঘুরে তারা তথ্য সংগ্রহ করেছেন, রিপোর্ট একটা দিয়ে গেছেন, আবার কেন্দ্রীয় স্তরের রিপোর্ট দেবেন। তারা ভালো ভালো কথাবার্তা বলেছেন। কিছু ব্যর্থতা ছিল, লোকজন মাস্ক পরছে না, সময় মতো রোগীরা হাসপাতালে যাচ্ছে না, দেরি করে যাচ্ছে, ভালো ভালো পয়েন্ট তারা ইয়ে করেছেন। তো এইগুলোর সম্পর্কে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছেন আগে? আজকে যে সংক্রমণ বেড়ে গেছে এই 3টি কারণে। এই জায়গাতে আমরাও তো ধারাবাহিক আলোচনা করছি, বহু চিকিৎসকও কিন্তু এই কথা বলেছেন যে যাচ্ছেন না সময় মতো না। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার আরেকটা অংশ অভিযোগও করেছেন যে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে যেন হাসপাতালমুখী না হয়। এটা তো যার যার কাজ করে হাসপাতালমুখী। কেন হাসপাতাল সম্পর্কে একটা অনীহার ভাব সৃষ্টি হয়েছে। হাসপাতালে অক্সিজেন থাকে না, একটা অংশ তো এটাও বলছেন বিশেষ করে শাসক দল যে অনীহা তৈরি করা হয়েছে। যারা অক্সিজেনের লাইনে হাত দিয়েছে, আজকে কয়েকজন ডাক্তারকে তদন্তের স্বার্থে ডেকে নেওয়া হচ্ছে, প্রশাসন এবং তদন্ত কমিটি এবং আমাদের সিআইডি তাদেরকে জেরা করছেন। সেখানে তারা বলেছেন যে আমরা এটা করেছি, আমরা 36টা লোকের প্রাণ বাঁচাবার জন্য করেছি। এই যে কথাটা, এই কথাটা পত্রপত্রিকায় যাচ্ছে, 36টা লোকের প্রাণ বাঁচানোর জন্য আমরা এই কাজটা করেছি। তো যারা ওই অক্সিজেনের সাহায্য নেবার জন্য আইসিইউতে যাবেন, তারা তো এটা দেখছেন যে সর্বনাশ, ওইখানে গেলেও কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে অক্সিজেন সাপ্লাই চালু করছে, তা স্বাভাবিকভাবে একটা আতঙ্কের সৃষ্টি হবে। সেটা হচ্ছে। পরিষেবা নেই। আপনার কৈলাসহর ইয়েতে পরিষেবা ছিল না,
অক্সিজেনের ব্যবস্থা ছিল না, সেই জন্য সেকেন্ড স্টেজ পর্যন্ত না, আমি চিকিৎসা। উত্তরটা নেব ওনার থেকে। কৈলাসহরের যে ব্যাপারটা হয়েছে, উনি যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়, তাই সেখানে একটা ব্যবস্থা করা হলো যাতে সেকেন্ড সেখানে- স্টেজের পর সেখানে কোনো চিকিৎসা চলে না, পুরো ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা। আজকে সেখানে 16টা বেড হয়েছে। কবের ঘটনা এটা? এটা হয়ে গেছে এটা তো বেশ মাত্র কয়েকদিন। 8-10 দিন আগের ঘটনা। এটাই তো উনি তাহলে বললেন তো যে 5 মাস উনি তো 5.5 মাস। বললেন যে আমরা প্রস্তুত ছিলাম না, গ্রাজুয়ালি ইনফ্রাস্ট্রাকচার সারা এগিয়ে যাচ্ছে। পৃথিবী প্রস্তুত ছিল না, সারা বিশ্ব প্রস্তুত ছিল না। এর মধ্যে সারা সবাই বিশ্বেই তো লড়াই করে আক্রান্ত এগিয়ে বাড়ছে, যাচ্ছে। সারা বিশ্বে আক্রান্ত বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রস্তুত ছিল না বলেই তো। প্রস্তুত থাকলে ওষুধ থাকতো, করোনা তো প্রস্তুত নতুন থাকলে আসার কথা না। প্রস্তুত থাকলে তো এই প্রতিষেধক টিকা থাকতো। প্রস্তুত ছিল না বলেই তো। কালকে পরশু আমি মানিকদা একটু হাসপাতালে আপনি অনেকক্ষণ বলেছেন, হাইকোর্টের কথা বলেছেন। মাননীয় হাইকোর্ট প্রথম দিন সমুটো মামলা নেওয়ার পর প্রথম দিন যে শুনানিটা করেছেন, সেই শুনানিতে কোথাও রাজ্য সরকারের যে প্রশ্নগুলি উত্তর দিয়েছে, রাজ্য সরকার যে উত্তর দিয়েছে, এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে। না 28 তারিখ ফাইনাল হিয়ারিং, তো 28 তারিখ 28 তারিখ ফাইনাল হিয়ারিং, কিন্তু প্রথম দিনের হিয়ারিং এ কোনরূপ অসন্তোষ ব্যক্ত করে নতুন 14টা প্রশ্ন আবার কেন করেছে? বাকিগুলি জানতে, তাহলে বাকিগুলি জানতে পুরো সরকার জানায়নি তাহলে? না পুরনো সরকার তথ্য গোপন করেছে। সরকার তথ্য গোপন করেনি। সরকারের কাছে নির্দিষ্টভাবে যা জানতে চাওয়া হয়েছিল সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর সরকার দিয়েছে। না আমি হাইকোর্টের মনে হয়েছে যে না, আরো কিছু বিষয় আমার জানা প্রয়োজন, আরো কিছু বিষয় জানা প্রয়োজন বলে হাইকোর্ট সেগুলি উল্লেখ করেছেন। সেখানে নূতনত্ব কিছু নেই। না আছে নতুনত্ব। নূতনত্ব সরকার বলেছে আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, হাইকোর্ট বলেছে কতজন আছে, কোথায় কতজন আছে, স্পেসিফিক পুরো জিনিসটা জানতে চেয়েছে। সরকার শুনুন, আপনি কি অ্যাডভোকেট জেনারেলের না বক্তব্যটা পত্রিকা যায়, এটা যদিও না অ্যাডভোকেট পত্রপত্রিকা দিয়ে তো সবটা হবে না। না অ্যাডভোকেট জেনারেল এটা বলেছে। অ্যাডভোকেট জেনারেল যে কথা বলেছে, অ্যাডভোকেট জেনারেল বলেছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলেছে আছে বলেছে, কতজন আছে এটা বলেছে। আছে বলেছে, কোথাও নির্দিষ্টভাবে বলতে পারেনি, বলেছে কোথাও 10 কোথাও 12 এমন ভাবে আছে। তো ফলে হাইকোর্ট এটা স্পেসিফিক চেয়েছে যে কোথায় কোন ডিস্ট্রিক্টে কোন সাব ডিভিশনে কত আছে এটা নির্দিষ্ট করে জানানোর জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ওরা ডিটেইলস চেয়েছে। ফলে এই ডিটেইলসটা চেয়েছে। এতে অযৌক্তিক কিছু নেই, অন্যায়ের কিছু নেই। তারপর না দুর্বলতার আরো কিছু একটা নেই। জিনিস, এটা আপনারও জানা দরকার। 7 তারিখ জিবি হাসপাতালে কতগুলো বেড ছিল কোভিড রোগীদের চিকিৎসার জন্য এবং কতজন পেশেন্ট ছিল? কারণ 7 তারিখের একটা ছবি পত্রপত্রিকায় বেরিয়েছিল, মাটিতে শুয়ে আছে সমস্ত কোভিড পেশেন্টরা। হাইকোর্ট এটা দেখেছে। এখন হাইকোর্ট এটা দেখেছে, হাইকোর্টের মনে হয়েছে যে এই একটা পার্টিকুলার 7 তারিখের ব্যাপারটা আমার জানা, এটাও একটা প্রশ্নের মধ্যে আছে। এই জায়গায় আমি আপনার থেকে একটা জিনিস জানি যে বেশ কদিন ধরে যে অভিযোগগুলো ছিল, বা ধরুন এই পত্রপত্রিকার কথা বা মিডিয়ার কথা, সোশ্যাল মিডিয়ার কথা উনি যেগুলো বলছেন, তারপর ডেফিনেটলি একটা পর্যালোচনা আপনাদের হয়েছে। সেই পর্যালোচনার পর কি আপনারা দাবি করেন যে এখন পরিস্থিতিটা অনেকটা বেটার? পরিস্থিতি তো একটা জিনিস হচ্ছে, আমাদের যে সীমিত সামর্থ্য, স্বাস্থ্য ব্যবস্থা, এটা অস্বীকার করার উপায় নেই। তো আধুনিক যে বিশ্ব, না আমাদের উন্নত যে দেশগুলি, এই দেশগুলির চাইতে আমরা অনেকটাই দেশীয়ভাবে আমরা অনেকটাই পিছিয়ে আছি উন্নত দেশগুলির তুলনায়। উন্নত দেশগুলি এই পরিস্থিতিতে লাগামহীন যে আক্রমণের ঘটনা বেড়েছে কোভিডের, এই উন্নত দেশগুলি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেনি। আমেরিকা ব্যর্থ, ইতালি ব্যর্থ, এই উন্নত দেশগুলির কথা আমি বলছি, আমি অন্য দেশগুলির কথা বলছি না। ইতালি ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে আমরা তো একেবারেই অপ্রস্তুত ছিলাম, কোনো অভিজ্ঞতাই ছিল না। প্রথম 1-2 মাস তো আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, ত্রিপুরায় যখন প্রথম করোনা রোগী চিহ্নিত হয় উদয়পুরে, তখন গোটা রাজ্য সরগরম হয়ে যায়। কি মারাত্মক অবস্থা, কি মারাত্মক কথা, করোনা রোগী আমাদের রাজ্যে। আর এখন প্রতিদিন 300, 400, 500 করোনা রোগী আক্রান্ত হচ্ছে, হসপিটালে ভিড় করছে। তো হসপিটাল তো ইলাস্টিক না যে টানলেই বড় হবে, বা একদিনেই তো এটাকে
ইনফ্রাস্ট্রাকচার একবারে ডেভেলপ করা যায় না। বিরোধীরাও তো বলছেন যে প্রস্তুতির অনেকটা সময় আপনারা পেয়েছিলেন। না না, আমরা যে প্রস্তুতির সময় পেয়েছি সেই সময়টা তো আমরা নেচে গিয়ে আমরা নষ্ট করিনি। সেই প্রস্তুতিটা আমাদের না, ওইখানে বিভ্রান্তি আছে। আমাদের যা সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী ছিল, সেই সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি। চেষ্টা তো করিনি তা না। আর আমি তো বারবার বলছি আমাদের তো অভিজ্ঞতাটা সীমিত। আর আমাদের যা কাজ হয়েছে সেই কাজ কোন রাজনৈতিক ব্যক্তিত্বের, রাজনৈতিক কর্তৃত্ব যারা হাতে, তাদের ব্যক্তিত্ব যারা রয়েছেন প্রশাসনে, তাদের মস্তিষ্ক প্রসূত না। এটা বিশেষজ্ঞদের মতামত নিয়েই করা হয়েছে যখনই যা করা হয়েছে। উনি স্পেসিফিক একটা জায়গায় যে এটা রাজনীতিকরণের বিষয় নয়, বিশেষজ্ঞরা যেভাবে যেভাবে গাইড করেছেন ওনারা সেভাবেই করেছেন। এবং উনি বরাবরই যে কথাটা বলছেন যে ওনারা ওয়েলকাম করছেন প্রত্যেকের সাজেশনস, এবং সেটা যেগুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন সেগুলো গুরুত্ব দিয়ে ওনারা এগিয়ে গেছেন। না না, আমরাও ওদের এই প্রস্তাবটাকে ওয়েলকাম করছি। ওরা যখন যেভাবে সাহায্য চাইবেন, কিন্তু মানুষকে, সমাজকে যদি বিভ্রান্ত করার চেষ্টা হয় তো মানুষ হাসপাতালে যেতে ভয় পাবে। ওনারা সাহায্য চাইলেই কি আপনারা করবেন? আপনারা নিজেদের থেকে বলবেন না? যদি মতো প্রচার করছি, আমরা আমাদের মতো প্রচার করছি, সেখানেও বাধা আসছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে করছি, ওখানে দাঁড়িয়ে করছি, এখানে সেখানে বিভিন্ন টুকটাক কাজকর্ম যা করার এই কোভিড মোকাবিলা করা যায় সেগুলো আমরা করছি। কিন্তু যদি একটা অংশ কোভিড মোকাবেলায় বন্ধ ডেকেছে, মানুষ কথা বলতে পারছে না, স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ করেছিল যে আমাদের প্রোটেক্টিভ গিয়ার দাও, আমাদের কিস দাও, তারা সাসপেন্ডেড হয়ে গেছে। আজকে সেই জন্য ওনাদের দলের এমএলএরা দাঁড়িয়ে তো আজকে কথা বলছেন, তাদের পক্ষ হয়ে কথা বলছেন। এটা বাইরের কেউ বলছে না, আমরা কিংবা অন্য বিরোধী দল তারা কেউ বলছে না। দেখলাম কালকে একটা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, কালকে একমাত্র তারা স্টেটমেন্ট করেছে ডাইরেক্টলি যে জিবি কোভিড হাসপাতালে কি হচ্ছে এটাকে দলীয় অফিসে পরিণত। এটা আমাদের বক্তব্য না, তারা বক্তব্য রেখেছেন। তো এখন মানুষ যদি স্বাভাবিকভাবে কথা বলতে না পারে, খোলা হয়েছে এখন আমরা কি করছি বিজ্ঞানের যুগে? মূল যে কাঠামো, সে কাঠামোর বাইরে একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে। কারা খুলেছে? আমাদের রাজ্যের যারা চিকিৎসক আছে, যারা সরকারি চাকরি করে না, তারা একটা দলকে, এক একজন চিকিৎসক কোনো দলকে সমর্থন করেন। তারা যারা আমাদের দলকে যারা সমর্থন করেন, ওনারা একটা হেল্প ডেস্ক খুলেছেন। হেল্প ডেস্ক খুলে সেখানে অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাহায্য নিয়ে কোভিড রোগীরা আসলে পরে তাদের তদারকি করছেন। তাদের যদি এই হেল্প ডেস্ক খুলে যে পরিবারের রোগী পরিবারকে সাহায্য করে, তাহলে আপত্তি কোথায়? হচ্ছে না, আপত্তি হচ্ছে না, ভালো কাজ। হেল্প ডেস্ক এটা বাড়তি কাজ তারা করছেন, আপত্তি কোথায়? করতে হবে। এই জন্য আজকে স্বাস্থ্যকর্মী যারা, তাদের একটা একাংশকে খেপিয়ে তোলা হয়েছে। ডাক্তার যারা 7 দিনে ডিউটি করছেন, 14 দিন তাদের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে, এটা যেতেই হবে। সংখ্যা কমছে। আজকে রাজ্যে যে ডাক্তারের সংখ্যা দরকার ছিল আমাদের, তার অর্ধেকও নেই। নীতি আয়োগের নির্দেশ প্রতি 1000-এ একজন ডাক্তার। ঠিক আছে, প্রতি 500 জন হেল্প ডেস্কে আমাকে ডাক্তার দিতে পারবে এখন 6 মাস পরে। আজকে রাজ্যে ডাক্তার কই? এটা সেইভাবে তড়িৎ গতিতে ডাক্তারদের নিয়োগ করার দরকার ছিল, সেবিকা নিয়োগ করার দরকার ছিল। সেবিকা কতজন আছে, কতজন ডাক্তার? 1000 ডাক্তারের অভাব রয়েছে। আমি ডেফিনেটলি এই অভাবের প্রশ্নটা আমি হেল্প ডেস্কটা কি তাহলে মানে সরকারি লোক দিয়ে চালানো হচ্ছে বলছেন? না, হেল্প ডেস্ক তো ভলান্টিয়ার কিছু আছে, ভলান্টিয়াররা কাজ করছে। কারণ ভলান্টিয়াররা কাজ করা, তবে ভলান্টিয়ার নিতে যারা এটা করেছেন তাদের আরেকটু সাবধানতা অবলম্বন করা দরকার। ডেডিকেটেড ভলান্টিয়ার হওয়া দরকার। আমি দুটো বিষয়, ডেডিকেটেড ভলান্টিয়ার দরকার, আর দুই স্পেসিফিক্যালি উনি যেটা বলছেন যে লোক মানে ম্যান পাওয়ারের শর্টেজ আছে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। তথ্য বলতে চাই, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিজে প্রেসের সামনে বসে বলেছেন, আমি নিজে শুনেছি, আপনার বাজারে সেটা দেখতে পারবেন, যে রোগীর পকেটে মোবাইল বাজছে, ধরবার কেউ নেই, তিনি মারা গেছেন, কিন্তু সেই মোবাইলটা অ্যাটেন্ড করার কেউ নেই। ওইখানে একটা গ্যাপ হচ্ছে, রোগীর বাড়ির লোকজনের সঙ্গে রোগীর ইনফরমেশনের গ্যাপ হচ্ছে। স্বয়ং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রেস মিট করে তো এই কথাও বলেছেন যে পরিবারগুলো যেন সঠিক খবর পায়, তার জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং নিজেও উনি সবার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছেন, এটাও তো বলেছেন। না, উনি কমিউনিকেট করছেন, কিছু কিছু কমিউনিকেট করছেন, আবার কিছু অসংলগ্ন কথাবার্তা বলে পরিবেশটাকে, পরিস্থিতিটাকে আরো ঘোরালি করছেন। আমার অনুরোধ থাকবে ওনার কাছে, উনি একটা
মূল্যবান দায়িত্ব পালন করছেন, হ্যাঁ। মূল্যবান দায়িত্ব পালন করছেন। তো এই সম্পর্কে আচ্ছা, একাংশ ওনার এই দায়িত্বটাকে নিয়ে তো কথা বলছেন যে উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, একটু বেশি কাজ করছেন। না, বেশি কাজ করলে ভালো কাজ করছে, এই সময় তো কাজ করা দরকার, এগিয়ে যাওয়ার লোক কম। এই জায়গায় তিনি আপনাদের এগিয়ে গেছেন, সেই জায়গাতে আমি তাকে ধন্যবাদ জানাই। তেমনি তার কাছে একটা অনুরোধ আমার থাকবে, তিনি এই মুহূর্তে আমাদের সবার সার্ভিস দরকার। সমস্ত ত্রিপুরা 37 লক্ষ মানুষ আমাদের এখন এই সরকারের, এর বাইরে কেউ নেই। একটা ইম্পর্টেন্ট কথা ইনি বলেছেন সবাইকে যে নিয়ে কাজ করতে হবে। চিকিৎসক, নার্স বা সাফাই কর্মী যারাই আছেন তাদের সংখ্যায় কম, সেক্ষেত্রে আরো নেওয়াটা দরকার নতুন ভাবে। 3 ভাগের 1 ভাগ আছে। ইচ্ছা করলে আপনি চাইলে ইচ্ছা করলে- আমার কাছে তথ্য না, না, আছে কতজন কম। ঠিক আছে, আমি তো অস্বীকার করছি না কম আছে। না, কম মানে কি? চিকিৎসক- 5 জন, 10 জন, 50 জন, 100 জন কম, 1000 ডাক্তার কম না, না, আছে। চিকিৎসক কম আছে, আমি অস্বীকার করছি না। হ্যাঁ, চাইলেই তো আর চিকিৎসক আজকে 6 মাস হয়েছে। না না, 6 মাসের চিকিৎসক তো আমার এখানে 2টো মেডিকেল কলেজ আছে, 2টো মেডিকেল কলেজ, 2টো মেডিকেল কলেজ থেকে যারা বের হচ্ছে তাদেরকে তো রাজ্যেই প্রোভাইড করা হচ্ছে, অধিকাংশ কি রাজ্যেই প্রোভাইড করা হচ্ছে। টোটাল বেড আছে 2797। মানে আমার কথাটা শেষ হতে দিন, আমার কথাটা শেষ হতে দিন। আগে আমরা তো একথাও বলছি, একথা বলিনি যে তা নয়, আগে যে 10 জন চিকিৎসকে 100 জনের চিকিৎসা করত, আজকে সেই চিকিৎসকের সংখ্যা 10 জনই রয়েছে, রোগীর সংখ্যা 100 জনের জায়গায় 1000 জন হয়ে গেছে। এর ফলে চিকিৎসা কর্মীদের উপর চাপ বাড়ছে। 10 জনও তো অসুস্থ হয়ে পড়ছে। না না, সে তো হবেই, চিকিৎসা কর্মীদের উপর চাপ বাড়ছে। ফলে সঠিক পরিষেবা যেভাবে পাওয়া উচিত ছিল সেভাবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে না, একে আমরা স্বীকার করছি না। কিন্তু এই যে অপ্রতুলতা, এটার তো কারণটা তো অন্য জায়গায়। এই কারণটা তো ইচ্ছে করলেই একদিন বা 6 মাসের মধ্যে এই কারণ দূরীভূত করা যাবে না। 400 ডাক্তার পাস করে বসে আছে, 400। তাদেরকে তো আমরা আপনাদের দেওয়া তো না না, আমাদের দেওয়া তথ্য তাদেরকে তো আমরা কোনো না কোনো ভাবে কন্ট্যাক্ট সিস্টেমে আনুন, কন্ট্যাক্ট সিস্টেমে আনুন। না, কন্ট্যাক্ট সিস্টেমই তো তাদেরকে কাজে লাগানো হ্যাঁ। হচ্ছে, তাদেরকে তো বসিয়ে রাখা হচ্ছে না। যারা কাজে নেই তাদের সকলকে কাজে লাগানো হচ্ছে, কাজে লাগানো হয়নি তা নয়। ফলে নিয়োগের ক্ষেত্রে তো সংকট, এটা শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশেই আছে। 1000 ডাক্তার কম আছে ত্রিপুরাতে। ক্রাইসিসটা সারা দেশে, ডাক্তারের ক্রাইসিসটা ত্রিপুরা রাজ্যে নূতন নয়। আর আমাদের এই রাজ্যে একমাত্র রাজ্য নয় যেখানে ডাক্তারের ক্রাইসিস আছে, গোটা দেশে। আমরা আমাদের রাজ্যটাই দেখছি। না না, গোটা দেশে আছে। আর আমাদের রাজ্যে এটা নূতন নয়, এটা 2.5 বছরে এই ক্রাইসিস তৈরি হয়নি। না, আমি আমরা যদি সব দায়ভার যদি 2.5 বছরের সরকারটার উপর চাপিয়ে দিই, তাহলে কি ঠিক করা হবে? করোনাটা আপনারা আসার পরে এসছে। না, করোনাটা আমরা তো সাথে করে নিয়ে আসিনি, বরঞ্চ বিশেষজ্ঞরা অনেকে বলছেন, কয়েকদিন আগে চীনের একজন বিশেষজ্ঞ ডক্টর লি বলেছে যে চীনের যে হুয়ান প্রদেশের যে গবেষণাগার, সেই গবেষণাগারে এই কোভিডের জীবাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, এখান থেকেই ছড়িয়েছে। সে নিয়ে আবার নতুন করে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, অনেক বিজ্ঞানীরা আবার তার উল্টোটাও বলছেন। আচ্ছা, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না এখন। আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ, কিছুদিন ধরে অনেকগুলো বিষয় আসছিল, মানুষ অভিযোগ করছিলেন, কিছু ভিডিও ফুটেজ এগুলো ভাইরাল হচ্ছিল। এই সবকিছুর পর রবিবাবু যেটা বলছেন যে ওয়েলকাম করছি, আমরা সমালোচনাগুলো ওয়েলকাম করে ওনারা বলছেন সরাসরি। বর্তমানে কি মনে হয় না আপনার যে সিচুয়েশনটা একটু নর্মালের দিকে যাচ্ছে? প্রশাসনটা বা যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, হ্যাঁ, যাই অভিযোগগুলো আসছিল, তারা অনেকটা আন্তরিক হয়ে কাজ করছেন। স্বাস্থ্যকর্মীরা মোটামুটি সবাই কাজ করছে, ডাক্তার বলুন, নার্স বলুন, ওরা কাজ করছে। এখন কাজ করতে গিয়ে 7 দিন ডিউটি দেওয়ার পর 14 দিনের আইসোলেশনে যাচ্ছে। সে তো যেতেই হবে, সেটা নিয়মের মধ্যে পড়ছে, ওইখানে সংখ্যা কমছে। নার্সদের ক্ষেত্রেও তাই। এখন উল্টোপাল্টা কথাবার্তার ফলে অনেকে মানসিক দিক থেকে আহত হচ্ছেন। 100% সার্ভিস যার দেওয়ার কথা সে হয়তো 100% দিচ্ছেন না, 70% দিচ্ছে। এই সমস্যা তো থাকবেই। এটা শুধু করোনার সময়ে নয়, অন্য সময় এই সমস্যা থাকবেই। 100% সার্ভিস কোনো সময়ই কেউ দিতে পারে না। না, আমি বলছি একটা যে জায়গাটা তৈরি হয়েছিল সেই জায়গাটার থেকে কি কাটিয়ে আসা গেছে অনেকটা? অ্যান্টিজেন টেস্ট করার জন্য কতগুলো এরিয়াতে ঢুকতে দেয়নি।
তাদের মধ্যে অন্যরকম প্রচার হয়েছিল, তারা ঢুকতে পারেনি। আপনি আজ থেকে গত মঙ্গলবার দিন, এটার স্পেসিফিক কারণটা কি হতে পারে? যে স্পেসিফিক এরিয়াগুলোতে ঢুকতে পারেনি, সরকার তো চাইছিল, হ্যাঁ। এটা তো আর সরকার বলেনি যে টেস্ট করাবে না। সরকার চাইছিল, আবার যারা কাজ করতে গেছে তাদের মধ্যে কেউ কেউ বলেছে এগুলো করো না, আরো বাড়বে রোগ। না, এটার জন্য কি সরকারকে, এটার জন্য তো সরকারকে আমি কিছু তো বলা ব্যবস্থাটাকে তাই করব। গত মঙ্গলবার দিন আইজিএম এ টেস্ট করানোর জন্য যারা গেছে তারা গিয়ে কিটের অভাবে টেস্ট করতে পারেনি, ফিরে এসছে। কেন হবে এটা? যে লোকগুলো দূর দূরান্ত থেকে এসেছিল আইজিএম এ গত মঙ্গলবার দিন, তারা যে ফিরে গেল, এটা আমার প্রশাসনিক ব্যর্থতা। এই লোকগুলো এসেছিল কিন্তু টেস্ট করানোর জন্য। এখন এই সমস্ত কারণেই এগুলো হচ্ছে। ডাক্তার একজনের পর একজন ডাক্তার চিঠি দিয়ে অব্যাহতি চাইছেন, এগুলো পক্ষে যাচ্ছে না। যিনি তদন্ত কমিটি করলেন, যিনি কলকাতার একটা কোম্পানিকে অক্সিজেন সাপ্লাইয়ের সমস্ত লাইনটা চেকিং এবং ভালো ব্যবস্থা করবার জন্য বরাদ দিয়ে গেছেন, দিয়ে তিনি চিঠি দিলেন সরকারকে, আমাকে এই দায়িত্ব থেকে, সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দিন। এর আগে ডক্টর রাধা, তিনি অব্যাহতি নিয়েছেন, তিনি সরেছেন। এর আগে রঞ্জিত দাস সরেছেন, একজনের পর একজন কিন্তু দায়িত্ব থেকে সরে। এই সমস্ত জিনিসগুলো সার্বিকভাবে একটা সমাজের উপর প্রভাব বিস্তার করছে, যে কোথাও একটা অব্যবস্থা আছে, কোথাও একটা অভিভাবকহীনতা আছে। স্বাস্থ্য দপ্তর ঠিক কাজ করছে না, স্বাস্থ্য দপ্তরের পরিষেবা ঠিকভাবে চলছে না, ওষুধ নেই, জল নেই। মাঝখানে জলের সমস্যা সৃষ্টি হয়েছিল, তারপর আমাদের সাংসদ তিনি এটা সমস্যার সমাধান করে তিনি প্রেসে বলেছেন এখন জলের কোনো সমস্যা নেই। খাবারের সমস্যা, খাবারের পার্টি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু অভিযোগ আসছে। খাবারের মান প্রায় শেষ দিকে চলে এসেছে। উনি যে কথাগুলো বললেন যে একটা সার্বিকভাবে অব্যবস্থা মনে হচ্ছে, যেহেতু দায়িত্ব যারা আছে তারা ছেড়ে দিচ্ছেন, যদিও তারা কারণ ব্যক্তিগতভাবেই দিচ্ছেন। একটা জিনিস একজনের পর কাউকে তো একদম মিলিটারি শাসন নয় যে কাউকে জোর করে মানিকদা হতেই পারে, কাউকে জোর করে কাজে রাখা যায়, এ তো এই সিস্টেম তো আমাদের দেশে নাই, মিলিটারি শাসন নয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থার অধিকার এসমা প্রয়োগ করেছেন আপনারা না, এসমা প্রয়োগ করলে পরে এসমা প্রয়োগ করলে পরে এসমাকে তো যান্ত্রিক ভাবে প্রয়োগ করা হচ্ছে না। আর এসমা নতুন নয়, এসমা অনেক পুরনো আইন, এই রাজ্যে তার আগে অনেকবার প্রয়োগ হয়েছে। সে ঠিক আছে, অনেকবার প্রয়োগ হয়েছে। ফলে আমরা এসমা যান্ত্রিকভাবে প্রয়োগ করিনি, আমরা এসমা লাগু করেছি, পুরনো আইনটাকে লাগু করেছি কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সে মোকাবেলা করার জন্য কিন্তু এটাকে আমরা কোনো মতে যান্ত্রিকভাবে প্রয়োগ করার পক্ষে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে তো জোট করে কাজে রাখা যায় না, সেই জায়গায় তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে কাজ থেকে অব্যাহতি নিতেই পারে, কিছু করার নেই সেই জায়গায়। না, গভীর কারণ আছে, এটা অবহেলা করলে কিন্তু হবে না। অবহেলা করা হচ্ছে না, যিনি দায়িত্বে যাবেন তিনি আবার অব্যাহতি চাইছেন, জড়াতে চাইছে না, অবহেলা করা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যদি কাউকে তো জোর করে, তো জোর করার কথা আমি বলছি না, জোর করে রাখা যাবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রশ্নটা জানি কি করেছেন। আমি বলতে চাই যে উনি বলছেন যে এই যে লোকগুলো দায়িত্ব থেকে সরে যাচ্ছে, এটা একটা বার্তা, অন্য বার্তা পৌঁছে দিচ্ছে। না, বার্তা নষ্ট করছে। একটা জিনিস হচ্ছে কি, বার্তাটা তো, এটা তো সরকার তো আর জোর করে কাউকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে না, সরকার তো তাড়িয়ে দিচ্ছে না, সরকার তো সচেষ্ট সকলকে নিয়ে কাজ করার জন্য। দায়িত্বটা সরকারকে নিতে হবে না, সরকার তো দায়িত্ব এড়িয়েও যাচ্ছে না, সরকার তো দায়িত্ব নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ইতিবাচক দিকগুলি আছে, আপনি মানিকদা আপনি কি ভুলে গেছেন আমাদের রাজ্যে করোনা পরিস্থিতি, এত জটিল পরিস্থিতিতে মৃত্যু হয়েছে 255 জনের এখন পর্যন্ত। আর ম্যালেরিয়াতে একটা গ্রামে কত মৃত্যু হয়েছে? বেশি হতে পারে, কিন্তু করোনা, শুনুন, ম্যালেরিয়ার চিকিৎসার জন্য আপনি যেতে পারেন, আমি যেতে পারি, উনি যেতে পারি, ডাক্তাররা যেতে পারছে না বেডের কাছে। না, আপনি দুটোর মধ্যে পাচ্ছেন না, সেই জায়গায় যেতে পারছে না। হ্যাঁ, এটা তো একটা অন্য চিকিৎসা ব্যবস্থা যদি সম্পূর্ণ ভেঙে পড়তো, তাইলে তো মৃত্যুর হার হু করে বাড়ার কথা ছিল, বাড়ছেই তো, আরো বাড়ার কথা ছিল। ম্যালেরিয়াতে তো যেতে পেরে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও
মৃত্যু আটকাতে পারেনি, এই রাজ্যের সরকার মৃত্যু আটকাতে পারেনি। না না, মূল জায়গাটা যাচ্ছেন না কেন? না না, মূল জায়গাতে যাচ্ছি আমি। আপনার স্বাস্থ্য দপ্তরের কোনো অভিভাবক আছে কিনা? স্বাস্থ্য দপ্তর, না, মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের অভিভাবক তো স্বাস্থ্য কমিশনার। আসল জায়গাটা স্বাস্থ্য কমিশনার আছে, ডিরেক্টর আছেন, স্বাস্থ্য কমিশনার আছেন, মন্ত্রী আছেন। মন্ত্রীর হাতে 28টা দপ্তর। এই করোনা পরিস্থিতিতে তার পক্ষে আরো 27টা দপ্তর দেখে স্বাস্থ্য দপ্তর দেখা সম্ভব কিনা? এটা আপনি, এটা তো আপনারা বলতে পারেন নিরপেক্ষ এটা নাগরিক হিসেবে না, আপনারা বলতে পারেন। আমরা ওই রাজনীতিতে যাচ্ছি না। আমরা সরকারের কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে কোনো কাজের ক্ষেত্রে 28টা দপ্তর থাকা সত্ত্বেও কোনো কাজের ক্ষেত্রে অসুবিধা আমরা এটা ফিল করছি, আমরা মনে করছি না, রাজ্যের মানুষ মনে করছে না। রাজ্যের মানুষ বরঞ্চ উপকৃত যে এই রাজ্যের সরকারটা দুর্নীতি মুক্ত ভাবে, সেটা তো আরেকটা দিকে না না, সরকার সচেষ্ট, সব মানুষের মঙ্গলার্থে কাজ করার জন্য সরকার সচেষ্ট। এবং এই সরকার 2.5 বছর বয়সে যে কাজ করেছে সেই কাজ কোনো মতেই অবহেলা করার যোগ্য না, অবজ্ঞা করার। আমি একদম শেষ দিকে আসবো, সময় প্রায় শেষ। যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, আপনার থেকে বার্তাটা নিতে চাইবো যে এই কোভিড পরিস্থিতিতে আপনার তরফ থেকে একজন নাগরিক হিসাবে বা দলীয় তরফ থেকে যেভাবেই বলতে চান, সরকারের কাছে আপনার কি বলার থাকবে? রাজ্যের মানুষ চাইছে স্বাস্থ্য দপ্তরের এই অবস্থায়, এই চরম সংকটজনক অবস্থায় একজন ভালো অভিভাবক দেখে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হোক, যিনি 24 ঘন্টা নিয়ে চিন্তা করবেন এবং এই সম্পর্কে ব্যবস্থা নেবেন। সেখানেই থাকবেন ক্যাম্প করে, দরকার হাসপাতালে ক্যাম্প করে থাকবেন। স্বেচ্ছাসেবক দিয়ে সমস্তভাবে সার্বিকভাবে করোনা মোকাবিলা সম্ভব নয়। স্বেচ্ছাসেবক যারা সার্ভিস দিচ্ছেন তারা প্রশংসা পাবার যোগ্য। সার্বিকভাবে সারা রাজ্যের কোভিড সেন্টার এবং স্বাস্থ্যের পরিষেবার উপর নজর দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়ার জন্য, নাহলে তো একজন চিফ কমিশনার রাখলেই হয়, চিফ সেক্রেটারি একজন দিয়ে সারা রাজ্য শাসন করা যায়। মন্ত্রী কেন করা হয়? তিনি শুধু এই তার ডিপার্টমেন্ট নিয়ে দেখবেন এবং তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তিনি জনসভায় সাহায্য করবেন। এই জিনিসটা নেই। আমি একই বিষয় নিয়ে শেষ করতে চাইবো। দেখা দিয়েছে উনি শুরু যেটা করলেন শেষ ওইটা দিয়ে করলেন যে কোনো জায়গায় ল্যাপসেশন আছে, গ্যাপিং আছে, কিন্তু কিছু কনফিউশন তৈরি হচ্ছে যেগুলো কাটানো দরকার। আপনার বার্তাটা কি থাকবে? আমার বার্তা তো পরিষ্কার, সে বার্তা হচ্ছে গ্যাপিং আছে, আমরা অস্বীকার করছি না। গ্যাপিং থাকতেই পারে, কাজ করতে গেলে গ্যাপ হবেই, কাজ না করলে গ্যাপ হয় না, কাজ করতে গেলে গ্যাপ হবে। এখন পূর্ণাঙ্গ সময় স্বাস্থ্যমন্ত্রী তো ভারতবর্ষের অন্য রাজ্যগুলিতে আছে। কোভিডকে মোকাবেলা করতে পারছে? কোভিডকে মোকাবেলা করা যাচ্ছে না, পরিস্থিতিটাই এমন। কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে যায়, ফলে অক্সিজেন বন্ধ হতেই পারে, বন্ধ হয় না, লেভেলটা কমে যায়, সেটা কমতে পারে। বিশেষজ্ঞরা জিরো হয় না, মানিকদা এটা পরিষ্কার বলেছে প্রেস কনফারেন্সে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রেস কনফারেন্সে বলেছে এটা জিরো হয় না, জিরো হওয়া কোনো মতেই সম্ভব না। ফলে এটা যেটা বলা হয়েছিল সেটা ঠিক না। ফলে যাই হোক, পূর্ণাঙ্গ সময় স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কোভিডকে মোকাবেলা করা যাচ্ছে না। আমাদের এখানে আমরা পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা আমরা করছি। ফলে আমার আবেদনটা থাকবে সকলের কাছে, সব দলের কাছে, সব মতের মানুষের কাছে আবেদনটা থাকবে, আমরা সকলেই মিলে ধৈর্য সহকারী, মানুষ যাতে আতঙ্কিত না হয়, চিকিৎসার সুযোগ নেই, মানুষ যাতে চিকিৎসার সুযোগ নেই। সরকারি যে বিশেষজ্ঞদের নিয়ে মতামতের ভিত্তিতে যে বিধিনিষেধগুলি আছে, সেই বিধিনিষেধগুলি মানুষ যাতে মেনে চলে, মানুষ যাতে প্রয়োজনীয় যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে চলে, মাস্ক ব্যবহার করে, চিকিৎসার যতটাই আছে আমাদের রাজ্যে, যা আছে আমাদের রাজ্যে, তো সব উন্নত চিকিৎসা ব্যবস্থা তো আমাদের রাজ্যে নেই। থাকলে তো আর এই রাজ্য থেকে বহিরাজ্য মানুষ চিকিৎসার জন্য যেত না। ফলে এটা তো ঘটে না। ফলে আমাদের রাজ্যে যা আছে সেই সুযোগটা যাতে কাজে লাগানো যায়, মানুষ যাতে দেরি না করে
চিকিৎসা হাসপাতালে যেতে যাতে দেরি না করে, সেই আবেদনটুকু রাখছি। আর বিরোধীদের কাছে আবেদন করছি, নরক টরক বলে কে হারলো কে জিতলো এগুলিকে বড় করে না দেখে, জিতটা যদি হয় সকলের জিত, দেশের জিত, জাতির জিত, হার যদি হয় আমাদের সকলের হার হবে, সকলে আমরা ক্ষতিগ্রস্ত হব করোনায় যদি হার হয়। ফলে আমরা আশাবাদী যে আমরা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমরা জয়ের রাস্তায় আমরা যেতে পারবো, খুব সহসাই আমরা জয়ের রাস্তায় যাব। করোনাকে জয় করে আমরা সমৃদ্ধশালী দেশ যে করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাব। আরেকটা কথা অনুগ্রহ করে বলুন, 380 টাকার খাবার যাতে রোগীরা পায়, এই জায়গাতে সারা রাজ্যের অভিযোগ। ছোট্ট করে আমাদের সময় প্রায় শেষ। খাবারের বিষয় বা বাকি সবটা বিষয় আপনারা এই জায়গায় কি আশ্বস্ত করছেন সবাইকে যে হ্যাঁ, উনি যে বলছেন এই কথাটা যে আশ্বস্ত তাতে করছেন? 380 টাকার খাবার, এটা নিয়ে বেশি অভিযোগ আসছে চারদিক থেকে। দেখুন, খাবারটা তো ঠিকাদারদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে খাবারটা, ফলে সরকার পরিচালনা করছে, সরকার দায়িত্বে সরকার। আমরা খাবার নিয়ে যে অভিযোগ এসেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদেরকে সরিয়ে নতুন লোককে নিয়োগ করা হচ্ছে, সর্বত্রই সেটা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে নিম্নমানের না হয়, খাবার যাতে যা যা দেওয়ার কথা সরকারি নির্ধারিত যা যা দেওয়ার কথা সেইগুলি যাতে যথাযথভাবে মানুষ যাতে পায়, রোগীরা যাতে পায়, সেদিকে আমরা নজরদারি আরো বাড়ানো হচ্ছে, ভবিষ্যতে আরো বাড়ানো হবে। আমরা সরকারের দিক থেকে কোন রকম অবহেলা থাকবে না, কোন রকম ত্রুটি থাকবে না, এটা নিশ্চিতভাবে আমরা বলতে চাই। কোভিড সেন্টারে শ্রীরদানি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আর বাড়ানো যাচ্ছে না, আমাদের আর সময় বাড়ানো যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই ইতিবাচক এই আলোচনা করার জন্য। এবং মূল যে বিষয়, একটা জায়গায় দুজনেই একমত যে এই কোভিডকে হারাতে হবে এবং তার জন্য সবাই একজোট হয়ে কাজ করে এই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একদিন জিতবই। ভালো থাকবেন আপনারা দুজন এবং ভালো থাকবেন আপনারাও। আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।